একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হরিধন চক্রবর্তী, প্রভাষক রসায়ন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান সেনানিবাস বান্দরবান। তো আমি তোমাদের বিগত ক্লাসে এই দ্রবণের ঘনমাত্রা এবং দ্রবণের ঘনমাত্রা এবং দ্রবের ভর এই সংক্রান্ত কিছু গাণিতিক প্রবলেম সলভ করেছিলাম। আশা করছি তোমরা সকলে আমার সাথেই ছিলে। এখন আজকে দেখো, আসলে এই বিষয়গুলো আমরা যেগুলো প্রাথমিকভাবে তোমাদের পড়াচ্ছি, এগুলো রসায়ন ল্যাবে তোমার প্রতিনিয়ত এগুলোর সাথে তোমাদের পরিচয় হতে হবে। সেই জন্য একটা দ্রবণ কিভাবে তৈরি করে, একটা দ্রবণের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করবে, একটা দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রবের প্রয়োজন হবে, এই বিষয়গুলো তোমাদেরকে আমি গাণিতিক আকারে দেখালাম বা গাণিতিক প্রবলেম সলভ করে দেখালাম। আজকে দেখো, এই ধরনের একটা বিষয়, একটা দ্রবণ কিভাবে লঘু করবে। দেখো, আজকের বিষয় হচ্ছে, দেখো, পাঠ শিরোনাম দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। একটা দ্রবণ কিভাবে তুমি গাঢ় দ্রবণকে কিভাবে লঘু দ্রবণে রূপান্তর করবে, এই আজকের পাঠদানের বিষয় প্রকৃতপক্ষে এটাই। দেখো, জিনিসটি মনে করো, তোমাকে একটা বিখার নিলে, মনে করো একটা বিখারে, দেখবো এখানে দাগ কাটা থাকবে। মনে করো 100 মিলিলিটার পানিতে কিছু, মনে করো তুমি যে কোনো একটা রাসায়নিক পদার্থ দিলে, যেমন ধরো সোডিয়াম কার্বনেট দিলে, তোমার আন্দাজ করে সোডিয়াম কার্বনেট দিলে, মনে করো হাতের মুঠোয় যা নিতে পারো দিলা, দেওয়ার পর একটু নাড়লে দেখবে এটা ডিজলভ হয়ে গেল। তো তখন তুমি তো আন্দাজ করে যখন দিয়েছো, এটার আসলে ঘনমাত্রা কত তো জানতে পারবে না, এটা তো আন্দাজ করলে। কিন্তু এইটার এখন যা ঘনমাত্রা হবে, কিন্তু তার মধ্যে যদি তুমি পানি যোগ করো আরো, তাহলে পূর্বে দ্রবণটা ছিল 100 মিলিলিটার, এখন তার মধ্যে যদি আরো কিছু পানি যোগ করে 200 মিলিলিটার করলে, মনে করো, তাহলে একটু চিন্তা করে দেখো তো, ওই দ্রবের পরিমাণ প্রথমে যা দিয়েছো তাই ছিল, এখন তুমি পানি যোগ করে কি করলে, দ্রবণের আয়তন বৃদ্ধি করলে। এইটা কি? এই যে পানি যোগ করে দ্রবণের আয়তন বৃদ্ধি করা, এটাকে বলা আসলে মূলত দ্রবণের ঘনমাত্রা লঘু করা। তাহলে তুমি একটা দ্রবণকে লঘু করবে, এটা তো আমি আন্দাজ করে বললাম, কিন্তু এটা তোমাকে একটা গাণিতিক সূত্র অ্যাপ্লাই করে করতে হবে। যেমন তোমাকে আরো একটা এক্সাম্পল দিই, যেমন তুমি মনে করো নিজের বাড়িতে এক গ্লাসটা মনে করো আধা গ্লাস পানি নিলে, তার মধ্যে কিছু চিনি দিলে, চিনি দিয়ে শরবত তৈরি করলে, তৈরি করে তুমি একটু মুখে দিয়ে দেখতে পারো তোমার মিষ্টি কিরকম লাগলো। এরপর ওই একই গ্লাসে তুমি আরো কিছু পানি যোগ করে গ্লাসটা পূর্ণ করলে, তখন তুমি ওখান থেকে আবার একটু দ্রবণ মুখে দিয়ে দেখতে পারো, দেখবে যে তোমার কি হলো, এখানে দ্রবণের ঘনমাত্রা তোমার কিছুটা হলো মিষ্টি কম লাগবে, পূর্বের তুলনায় মিষ্টি কম লাগবে। কম লাগার কারণ কি? তাহলে দ্রবণের ঘনমাত্রা কমে গেল। আর কমে যাওয়ার কারণ কি? দ্রবণটাতে যে বাইরে থেকে যে তুমি পানি যোগ করেছো, সে কারণে দ্রবণ লঘু হয়ে গেল। এই লঘু হওয়ার কারণে ঘনমাত্রা কমে গেল। তো আমরা মূলত দ্রবণ লঘু করব দ্রবণের সাথে কি করে? পানি যুক্ত করে। আমাদের এই ভলিওমেট্রিক টাইট্রেশনটা, ভলিওমেট্রিক পদ্ধতিগুলো, টাইট্রেশনে পরে যাব, ভলিওমেট্রিক পদ্ধতিগুলো হচ্ছে একমুখী। যে কোনো প্রথমেই একটা গাঢ় দ্রবণ বানাবে, তার সাথে পানি যোগ করে তাকে পর্যায়ক্রমে বিভিন্ন ঘনমাত্রার লঘু দ্রবণে রূপান্তর করতে পারবে। তবে কখনো খেয়াল করবে, একটা মনে করো লঘু দ্রবণ আছে, তার মধ্যে তাকে মনে করো তুমি উত্তপ্ত করলা, উত্তপ্ত করে তাকে পর্যায়ক্রমে আবার গাঢ় দ্রবণ, না, সেটা কিন্তু আয়তন মাত্রিক বিশ্লেষণে করা সম্ভব নয়। কারণ ওই লঘু দ্রবণকে উত্তপ্ত করে তুমি যখন গাঢ় দ্রবণ তৈরি করতে চাইবে, তখন মূলত লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণ করার সময় শুধু পানি বাষ্পীভূত হয়ে চলে যাবে না, ওখানের মধ্যে যে রাসায়নিক পদার্থ থাকবে সেটিও বাষ্পীভূত হয়ে চলে যাবে। সেজন্য দ্রবণ লঘু দ্রবণকে
গাঢ় দ্রবণে তাপমাত্রা প্রয়োগ করে গাঢ় দ্রবণে রূপান্তর করা আসলে সম্ভব নয়। কিসে? এই ভলিউমেট্রিক পদ্ধতিতে। এটা হয়তো অন্য পদ্ধতিতে করা যাবে, সে বিষয়ে পরে জানবো আমরা। তো আজকে আমাদের পাঠদানের বিষয় প্রকৃতপক্ষে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। তোমরা দেখো দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সংক্রান্ত এই পাঠ শেষে তোমরা জানবে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সংক্রান্ত সূত্র প্রতিপাদন। দেখো তোমরা বলতে পারো এই সূত্র প্রতিপাদন তো আমার কোনো প্রয়োজন হবে না। না, এটা একটা ভুল কথা। তোমাকে যে সূত্র আমরা পড়াবো কেমিস্ট্রিতে বিশেষ করে, সেই প্রত্যেকটা সূত্র দেখবো আমরা প্রতিপাদন করে দেখাবো। তোমার পরীক্ষায় প্রয়োজন হবে না, কিন্তু এই সূত্রগুলো প্রতিপাদন জানলে তোমার গাণিতিক সমস্যার সমাধান করতে সহজ হবে, যে কোনো প্রশ্নের উত্তর দিতে সহজ হবে, এবং এটা বেসিক্যালি তোমার জানা দরকার। এবার দেখো দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তারপর দ্রবণে মিশ্রিত পানির পরিমাণ নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তো আমরা দেখো আজকে মূল পাঠে আসলাম। দেখো এখন প্রথমেই দেখো আমরা একটা সূত্র, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র কিভাবে প্রতিপাদন করব। একটু আগেই তোমাদের বলেছি আমি, অর্থাৎ দ্রবণের একটা গাঢ় দ্রবণ নিলে, মনে করো আধা গ্লাস পানিতে মনে করো কিছু চিনি মিশিয়ে দ্রবণ তৈরি করলাম, সেটা একটু মুখে দিয়ে দেখতে পারো, সেতে তখন কি ধরনের মিষ্টতা লাগবে একটু তুমি বুঝতে পারবে। এরপরে যদি তাতে আবার পানি পূর্ণ করে গ্লাসটা, মানে পানি দিয়ে গ্লাসটা পূর্ণ করো, তখন কি হলো, তুমি এখানে পুনরায় পানি যোগ করার কারণে দ্রবণের আয়তন বেড়ে গেল। আয়তন বেড়ে যাওয়ার কারণে দেখবে যে মিষ্টতা কমে যাবে। তাহলে কি হলো, একটা চিন্তা করো, দ্রবণের আয়তনের সাথে ঘনমাত্রা ব্যস্তানুপাতিক না? অর্থাৎ দ্রবণের আয়তন বাড়লে ঘনমাত্রা কমবে, দ্রবণের আয়তন কমলে ঘনমাত্রা বাড়বে। এই জন্য আমরা এই জিনিসটা একটু করে খেয়াল করে জানা দরকার। কোন দ্রবণের মোলারিটি, মানে প্রকৃতপক্ষে এটা আমরা ঘনমাত্রায় করতে পারি, অসুবিধা নেই। দ্রবণের মোলারিটি দ্রবণের আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দ্রবণের আয়তন যত কম হবে মোলারিটি তত বাড়বে, আর দ্রবণের আয়তন যত বাড়বে মোলারিটি তত কমে যাবে। তাহলে দেখো এই জন্য কোন দ্রবণের মোলারিটি কি হবে, দ্রবণের আয়তনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ মোলারিটি m is proportional to 1/v। দেখো ভিটা হচ্ছে আয়তন, বা এখানে m equal to k into 1/v, এখানে k কে সমানুপাতিক ধ্রুবক বলা হয়, এখানে পাশে লিখে রাখতে পারো সমানুপাতিক ধ্রুবক বলা হয়, কে কে, অসুবিধা নেই। তারপর দেখো এখানে mv equal to k, 1 নম্বর সমীকরণ দিলাম এটা। এরপরে দ্রবণের আয়তন ও মোলার সম্পর্ক মতে কি পাই, দেখো এটাকে জাস্ট এখানে m1 v1 equal to k লিখতে পারি, m1 v1 equal to k, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো তো 1 নং সমীকরণে mv equal to k, 2 নং সমীকরণে m1 v1 equal to k, তাহলে এখন দুই হতে কি পাবো আমরা, এই যে mv equal to m1 v1, অথবা আমরা যদি প্রথমেই এখানে m1 v1 ধরতাম তখন এটা m2 v2 হতো, সেজন্য আমরা এটাকে এইভাবে ধরতে পারি, দেখো m1 v1 equal to m2 v2, অর্থাৎ এখানে দ্রবণের আয়তন ইনটু মোলারিটি। যে দ্রবণটা এখানে বোঝার বিষয় আছে, যে দ্রবণটি তোমাকে দেয়া হবে সেটাকে সাধারণত আমরা বলবো প্রদত্ত দ্রবণ। দেখো প্রথমে v1 হচ্ছে প্রদত্ত দ্রবণের আয়তন, m1 হচ্ছে প্রদত্ত দ্রবণের মোলারিটি, তাহলে v2 m2 কি হবে, v2 m2 হচ্ছে প্রয়োজনীয় দ্রবণ। দেখো প্রয়োজনীয় দ্রবণ, এটা প্রয়োজনীয় দ্রবণটি সাধারণত লঘু দ্রবণ হবে, লঘু দ্রবণ হবে। তো যাই হোক, আমি এখানে প্রদত্ত দ্রবণ এবং প্রয়োজনীয় দ্রবণের জন্য দুইটা আলাদা করে লিখলাম। v2 সমান প্রয়োজনীয় দ্রবণের আয়তন, m2 সমান প্রয়োজনীয় দ্রবণের মোলারিটি। তাহলে এখন দেখো, যেহেতু আমরা বললাম প্রথম দ্রবণটি গাঢ় দ্রবণ, প্রয়োজনীয় দ্রবণটি অর্থাৎ পানি মিশিয়ে লঘু করা হবে, তাহলে একটু চিন্তা করে দেখো তো, এই যে v1 এর সাথে যে পরিমাণ পানি যোগ করবো সেটা v2 এর সাথে যোগ হবে না, মানে v1 এর সাথে যোগ হয়ে v2 এর মান পাবো। সেই জন্য আমরা দেখো পানির পরিমাণ বের করতে হলে, দেখো মিশ্রিত পানির পরিমাণ যদি আমি বের করতে চাই, তাহলে v2 মানে একটি দ্রবণকে যখন আমি লঘু করেছি, লঘু করার পর সে আয়তন হচ্ছে এটা, আর v1 হচ্ছে লঘু করার পূর্বে। যেমন আমি তোমাদের বলি, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, একটি কাঁচের গ্লাসে যদি তুমি অর্ধেক পরিমাণ পানি নিয়ে তার সাথে কিছু মানে চিনি বা লবণ যাই মিশাও, মিশিয়ে যে একটা দ্রবণ তৈরি করলে,
সেই দ্রবণের আয়তন মনে করো V1। এখন পরবর্তীতে যখন তাতে কিছু পানি মিশ্রিত করলাম, পানি মিশ্রিত করলে কত পরিমাণ সেটা পরে হিসাব করা যাবে। সেটা কিছু পানি মিশ্রিত করলে করার পরে তাহলে দ্রবণের আয়তন বেড়ে গেল, সেটা হয়ে মনে করে V2 হলো। তাহলে দেখো এই V2 থেকে V1 বাদ দিলে না এই মিশ্রিত পানির পরিমাণ পাওয়া যাবে। সেজন্য আমরা এই গাণিতিক বিষয়ের জন্য, গাণিতিক বিষয় বোঝার জন্য এই মিশ্রিত পানির পরিমাণ V2 মাইনাস V1। তো আমরা দেখো এখানে একটি গাণিতিক সূত্র প্রতিপাদন করলাম, অর্থাৎ আমরা যে দ্রবণ লঘুকরণের জন্য যেই সূত্রটি প্রয়োগ করবো, বিশেষ করে এই সূত্রটা দেখো এখানে, এই যেটা অতি গুরুত্বপূর্ণ সূত্র, আমি একটা বক্স দিয়ে রাখলাম, M1V1 = M2V2, এই সূত্রটি লাগবে। এবং পানির পরিমাণ বের করতে হলে V2 থেকে V1 মানে শেষোক্ত আয়তন থেকে প্রথম আয়তন বিয়োগ করলেই মূলত পানির পরিমাণ পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা দেখি একটু করে। প্রথম দেখো, সরি, এই জিনিসটা দেখো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। দেখো আমরা হয়তো গাণিতিক প্রবলেম সলভ করতে এগুলো আসবে। দেখো আমরা মোলার দ্রবণ বলতে 1 মোলার বুঝবো, 1 m, মানে m দ্বারা মোলারিটি বুঝাই, কিন্তু আমরা পড়বো 1 মোলার। দেখো সেমি মোলার মানে অর্ধেক, এই 0.5 মোলার, হাফ। ডেসিমোলার মানে হচ্ছে দশমাংশ, এই যে দশমাংশ মানে 0.1 মোলার, 1/10 মোলার বা 0.1 মোলার, এটা দশমাংশ বা ডেসিমোলার দ্রবণ। দেখো সেন্টিমোলার হচ্ছে শতাংশ, শতাংশ দ্রবণ না বলে আমরা কি বলি, সেন্টিমোলার দ্রবণ। সেন্টিমোলার দ্রবণে দেখো 0.01 মানে 100 ভাগের 1 ভাগ, সেন্টিমোলার বললে 0.01 মোলার লিখবো। এবার দেখো মিলিমোলার, মিলিমোলার মানে 1 সহস্রাংশ, 1000 ভাগের 1 ভাগ, দেখো 0.0001 মোলার হবে। আবার দেখিও 0.001 এরকম বলবো না, দশমিকের পরিসংখ্যাগুলো মানে আলাদা আলাদা করে করতে হয়। এই কয়টা দ্রবণের তোমাদের প্রথম ধারণা দিলাম। এখন দেখো একটি গাণিতিক প্রবলেম এখানে দিলাম, অর্থাৎ দ্রবণ লঘুকরণ সংক্রান্ত। প্রথম বলেছে দেখো M/8 ঘনমাত্রার 100 মিলিলিটার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ, এটা আসলে ল্যাবরেটরিতে খুব বেশি প্রয়োজন হয়। K2Cr2O7 দ্রবণ, দ্রবণকে ডেসিমোলার দ্রবণে রূপান্তর করলে সেই দ্রবণের আয়তন করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখো, প্রথম কাঠ দ্রবণ, এটা পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণ, K2Cr2O7 দ্রবণ। কেমন? পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের প্রথম আয়তন কত, 100 মিলিলিটার, এটা V1। প্রথম মোলারিটি কত, M/8 মানে 1/8 মোলার। তাহলে দেখো আমরা লিখি আগে, এটা সূত্র জানতেছি। এই M1 সমান হচ্ছে 1/8 মোলার, V1 সমান হচ্ছে 100 মিলিলিটার। ঠিক আছে, তাকে আমরা কি করলাম, ডেসিমোলার দ্রবণে রূপান্তর করতে। ডেসিমোলার মানে হচ্ছে M2 সমান 0.1, মানে প্রথম যে দ্রবণটা ছিল সেটি হচ্ছে, প্রথম যে দ্রবণটা ছিল সেটি হচ্ছে তোমার 1/8 মোলার, 1/8 মোলার। এখন ডেসিমোলার দ্রবণ করব। দেখো ডেসিমোলার মানে 0.1 অর্থাৎ 1/10, আর এটা আছে 1/8, তাহলে এটা গাঢ় দ্রবণ। প্রথম উক্ত দ্রবণটি গাঢ় দ্রবণ, ডেসিমোলার করলে সেটা হবে লঘু দ্রবণ। তাহলে এখন বলি তোমাকে, আমরা তো সূত্রে বসিয়ে দিলে এই যে V2 পেয়ে যাব, কিন্তু আসলে তোমার, আচ্ছা আমি অঙ্কটা আগে করে নিই, তারপরে বাকি অংশটাও বলবো। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র মতে এইভাবেই লিখবা, আমরা জানি কথাটা লিখবা না। এই যে দ্রবণের সূত্রটা কি, এই সূত্রের মানে এটা কোন সূত্র বলেছে, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র। এটা তোমরা আমরা সূত্র প্রতিপাদনেই করেছি, দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। সেজন্য দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের সূত্র মতে পাই, এই কথাটা বলবা। V1M1 = V2M2। এখান থেকে যদি আমি V2 বের করি, M1V1 / M2। দেখো M1 এর মান হচ্ছে 100 মিলিলিটার, দেখো দিকে, সরি, V1 এর মান 100 মিলিলিটার, M1 এর মান হচ্ছে 1/8, এই যে 1/8 এবার লেখা আছে। তারপর M2 মান হচ্ছে 0.1, M2 মান 0.1 মোলার লিখলাম। দেখো এখানে আমি সংখ্যাগুলো এককগুলো সহ কেন লিখলাম, আসলে কোনো গাণিতিক প্রবলেম সলভ করতে একক সহ বসিয়ে করাটাই শ্রেয়, কিন্তু বর্তমানে তোমার ক্যালকুলেশনের জটিলতা বা এককের জটিলতা এড়ানোর জন্য
আমরা যদি এটার এককটা জানি ক্লিয়ারলি, মানে উত্তরের যার উত্তর বের করতে হবে তার এককটা ক্লিয়ারলি জানি, তাহলে এখানে একক না বসিয়ে সরাসরি এই না বসালেও উত্তর বের করে, এই যে তার যেমন ধরো এখানে আয়তনের একক মিলিলিটার, যেহেতু প্রথমোক্ত আয়তনটি মিলিলিটার ছিল, এইটা প্রথমোক্ত আয়তনটি মিলিলিটার ছিল, তাহলে উত্তরের আয়তনটিও মিলিলিটার হবে। এই যে আয়তনটি দেখো, এইখানে প্রশ্নবোধক চিহ্ন যেটা দেওয়া হলো, এখানে যে আয়তনটা পাবো সেটাও মিলিলিটারে হবে। এই জন্য তুমি সেই ক্ষেত্রে তুমি একক না বসাতে পারো, কিন্তু একক বসিয়ে অঙ্ক করাটা এসছে। এখানে mm কাটাকাটি গেলে, মোলারিটি কাটাকাটি গেলে মিলিলিটার পাবো। তাহলে একটু চিন্তা করে দেখো তো, এই V2 মান পেলাম 125 মিলিলিটার, তাহলে আমার প্রথম উক্ত দ্রবণের আয়তন ছিল 100 মিলিলিটার, আর যে লঘু দ্রবণের আয়তন তো পেলাম 125 মিলিলিটার। এখন তোমাদের একটা প্রশ্ন করি, তোমরা আসলে এখানে তো প্রশ্ন করার সুযোগ নেই, তবু এখানে বলি যে 100 মিলিলিটার দ্রবণ ছিল, এখন হলো 125 মিলিলিটার। কিভাবে হলো? 100 মিলিলিটার দ্রবণটি 125 মিলিলিটার কিভাবে হলো? তাহলে নিশ্চয়ই এখানে পানি মেশানো হলো। অর্থাৎ এখানে দেখো V2 হচ্ছে 125 মিলিলিটার, V1 হচ্ছে কত? 100 মিলিলিটার। তাহলে 125 থেকে 100 বাদ দিলে V2 মাইনাস V1, তাহলে 25 মিলিলিটার হবে। অর্থাৎ 100 মিলিলিটার দ্রবণটিতে, অর্থাৎ 1/8 মোলার 100 মিলিলিটার দ্রবণটিতে 25 মিলিলিটার পানি যোগ করলেই কি হবে? 0.1 মোলার দ্রবণে রূপান্তরিত হবে। তো আমাকে তো এখানে পানির পরিমাণ চাইনি, আমার এখানে চাওয়া হয়েছে কি সে দ্রবণের আয়তন কত, সেই জন্য আমরা লঘু দ্রবণের আয়তনটা লিখছি। এই যে পানির পরিমাণ কিভাবে চাওয়া হবে বা পানির পরিমাণ চাওয়া হয়, এই ধরনের গাণিতিক প্রবলেম আমরা পরের পৃষ্ঠায় দিচ্ছি। দেখো এখানে দেখো আরেকটি গাণিতিক প্রবলেম, এটা খুব সুন্দর একটা বিষয়। দেখো দেখো তোমরা একটু করে বলেছে 0.4 মোলার অক্সালিক অ্যাসিড, এখানে পদার্থটির দ্রবণটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের। এই 0.4 মোলার অক্সালিক অ্যাসিড দ্রবণ হতে দেখো 100 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তৈরি করতে, তাহলে একটু খেয়াল করো, অর্থাৎ মূল দ্রবণটা অক্সালিক অ্যাসিডের, ঠিক আছে, তার মোলারিটি ছিল 0.4 মোলার, তা হতে 100 মিলিলিটারের 0.1 মোলার দ্রবণ তৈরি করতে করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে, কথাটা খেয়াল করো। তাহলে তোমার প্রদত্ত দ্রবণ কোনটি? এখানে বলতো প্রদত্ত দ্রবণটি হচ্ছে যে অক্সালিক অ্যাসিড দ্রবণের, অক্সালিক অ্যাসিড যে দ্রবণের গঠন হচ্ছে 0.4 মোলার। এই দেখো এখানে প্রদত্ত দ্রবণের আয়তন V1, আমাকে এখানে যদিও আমি প্রথমে V1 = হোয়াট বলেছি, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারো। এবার প্রদত্ত দ্রবণের মোলারিটি M1 সমান 0.4 মোলার। তোমাকে তো বলেছে এখানে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে, তো আমরা পানি মিশ্রিত করতে হলেও প্রথমে হয়তো V1 নয়তো V2 একটা বের করতেই হবে। তাহলে এখানে দেখো যেহেতু প্রথম উক্ত দ্রবণের শুধুমাত্র কি দেওয়া আছে, মানে মোলারিটি দেওয়া আছে, সেই জন্য আমরা প্রথম উক্ত দ্রবণের আয়তন, প্রথম দ্রবণটার আয়তনে বের করতে হবে V1। এবার দেখো প্রয়োজনীয় দ্রবণ, এখানে প্রয়োজনীয় দ্রবণের আয়তন হচ্ছে V2 100 মিলিলিটার, দেখো এই যে V2 100 মিলিলিটার, এটা এই মানটি, আর প্রয়োজনীয় দ্রবণের মোলারিটি হচ্ছে M2 0.1 মোলার, 0.1 মোলার দ্রবণ। মানে এই যে 100 মিলিলিটার 0.1 মোলার দ্রবণ তুমি তৈরি করলা, সেই জন্য এটা প্রয়োজনীয় দ্রবণ, তোমার প্রয়োজন হয়েছে, তৈরি করেছে। আচ্ছা, এভাবে তাহলে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো V1 সমান V2 M2 divided by M1, এখানে V2 এর মান 100 মিলিলিটার, এখানে বসালাম, দেখো M1 এর মান হচ্ছে M2 এর মান হচ্ছে 0.1 মোলার, আর M1 এর মান হচ্ছে 0.4 মোলার। এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে 25 মিলিলিটার হবে। V1 এর মান হবে কত? 25 মিলিলিটার। তাহলে দেখো আমরা সর্বদা মনে রাখবা, মিশ্রিত পানির পরিমাণ বের করতে হলে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের আয়তন বিয়োগ করতে হবে। লঘু দ্রবণটা কোনটা? এই যে 100 মিলিলিটার, এটা V2, আর গাঢ় দ্রবণ হচ্ছে 25 মিলিলিটার। তুমি বুঝতেই পারবে দ্রবণের আয়তন দেখে, এখানে প্রথম উক্ত দ্রবণের আয়তন হচ্ছে 25 মিলিলিটার, শেষ দ্রবণের আয়তন হচ্ছে 100 মিলিলিটার। তাহলে লঘু দ্রবণ কোনটা? শেষের দ্রবণটি, প্রয়োজনীয় দ্রবণটি। তাহলে 100 মিলিলিটার থেকে, মানে V2 থেকে V1 বিয়োগ করলে 100 মিলিলিটার মাইনাস 25 মিলিলিটার সমান 75 মিলিলিটার। এটা কি পরিমাণ হলো? এটা হলো পানির পরিমাণ। এই 100 মিলিলিটার 75 মিলিলিটার হচ্ছে পানির পরিমাণ। এভাবে তোমার অঙ্কের, এখানে বলে দিচ্ছি তোমাদের, এই ধরনের প্রশ্নগুলোতে অঙ্কের কিছু মানে ইয়ে থাকবে, কথার কিছু মারপ্যাচ থাকবে,
সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবে। তো আসলে কথার মারফত বলতে কিছুই নেই। তোমরা যদি আমার সূত্র বুঝে থাকো, কোন জায়গায় কি প্রয়োজন হবে জানো, তাহলে কথার মারফত তোমার কাছে একেবারেই জলবত্তরণ হয়ে যাবে। তো যাই হোক, আমরা এর পরবর্তীতে আরেকটা গাণিতিক প্রবলেম দেখাচ্ছি। দেখো, এটি একটু করে এই অঙ্কটি, এই গাণিতিক প্রবলেমটি একেবারেই খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক প্রবলেম। এই গাণিতিক প্রবলেমটা অতীব গুরুত্বপূর্ণ আমি তোমাদের বলবো। কেন? কারণ এইটি তোমার একটি, বলতে গেলে তোমার এই উচ্চতর দক্ষতার একটি গাণিতিক সৃজনশীল প্রশ্ন করা যাবে এই প্রশ্ন দিয়ে। দেখো, একটি অ্যাসিডের আণবিক ভর 63 আণবিক ভর। আচ্ছা, ওই অ্যাসিডের 1.89 গ্রাম, যে অ্যাসিডের আণবিক ভর 63 তার 1.89 গ্রাম 1.89 গ্রামকে পানিতে দ্রবীভূত করে দ্রবণের আয়তন 200 মিলিলিটার করা হলো। তাহলে এখন বলো তো, যে অ্যাসিডের অ্যাসিডটার নাম বললো না, যে অ্যাসিডের আণবিক ভর 63 তা থেকে 1.89 গ্রাম নিল। এবার আবার খেয়াল করবে, সব অ্যাসিড যে তোমার লিকুইড হবে কথা নেই। এই অ্যাসিডটা হয়তো সলিড পদার্থ হতে পারে। হ্যাঁ, এটা সলিড পদার্থ, তোমাদের পরে জানাচ্ছি আমি। তাহলে যে অ্যাসিডটির আণবিক ভর 63 তা থেকে 1.89 গ্রাম নিয়ে পানিতে দ্রবীভূত করে সে দ্রবণের আয়তন যদি 200 মিলিলিটার করা হয়, তাহলে একটু খেয়াল করো, দ্রবণের আয়তন পেলাম, দ্রবের ভর পেলাম। যেহেতু অ্যাসিডটির আণবিক ভর 63 দেওয়া আছে, তাহলে আমরা যদি, দেখো পরের অংশ আমরা পরে করবো, আমরা যদি দ্রবণের মোলারিটি, তাহলে এখানে বাকি থাকবে কি? দেখো, S = W/m × V, m এর মান পদার্থের আণবিক ভর 63 জানি, দ্রবের ভর 1.89 গ্রাম তাও জানি, দ্রবণের আয়তন 200 মিলিলিটার, এটা লিটারে নিলে 0.2 লিটার হবে, 0.2 লিটার হবে, এটাও জানি। তাহলে এখান থেকে আমরা এই যে প্রথম দাঁড়ি, এখানে যে দাঁড়ি দেখতেছ, এই অংশ থেকে আমরা কি বের করতে পারবো? দ্রবণের মোলারিটি বের করতে পারবো। এই দেখে দ্রবণের মোলারিটি বের হলো। এখন তোমরা বলতে পারো, আমাকে কি দ্রবণের মোলারিটি বের করতে বলেছে? হ্যাঁ, এখানে মোলারিটি প্রয়োজন হতে পারে। এই দেখো পরের অংশটা দেখে, আমি অঙ্কটা পুরো পড়াবো, কিন্তু তারপর আগে একটু কথা বলে নিই। ওই দ্রবণের কত সেন্টিমিটার কিউব, ওই দ্রবণে কত সেন্টিমিটার কিউব পানি মিশ্রিত করলে, আসলে এখানে খেয়াল করবে, এখানে সেন্টিমিটার কিউব বলেছি কোনো কোনো সময়, এটা আসলে সেন্টিমিটার কিউব আর মিলিলিটারের মধ্যে সামান্য পার্থক্য থাকলেও এটা বিবেচনা না করলে চলবে। যাই সেন্টিমিটার কিউব সেটাই মিলিলিটার বিবেচনা করবে। আচ্ছা যাক, এগুলো পরে, এখানে যে সামান্য পার্থক্য হয়েছে একসময় ক্লাসে বা অন্য সময় পড়ে দেবো। এখন দেখো, ওই দ্রবণের কত সিসি পানি মিশ্রিত করলে, ওই দ্রবণে মানে যে দ্রবণটা আমরা তৈরি করলাম তাতে কত সিসি পানি যোগ করলে দ্রবণের মোলারিটি 0.1 হবে, অর্থাৎ মিশ্রিত করলে 0.1 মোলার দ্রবণে পরিণত করা হবে। তাহলে একটু চিন্তা করো, প্রথম উক্ত দ্রবণের ঘনমাত্রা না জানলে তুমি দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা কিভাবে বের করবে? তাহলে দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা জানার, দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা তোমাকে দেওয়া হলো, তাহলে এই জন্য কি করতে হবে? প্রথম উক্ত দ্রবণের ঘনমাত্রা জেনে তারপর ওই দ্রবণে দেখো কত সিসি পানি মিশ্রিত করলে, মানে দ্রবণ লঘু করলে, তাহলে দ্বিতীয় অংশে তোমার আমরা কি করতে হবে? দ্রবণ লঘুকরণের সূত্র আনতে হবে। এই দ্রবণ লঘুকরণের সূত্র মতে V1 = V2/2 এখানে মান বসাবো। তাহলে আমরা প্রথম থেকে আবার আসি। দেখো, যে দ্রবণের যে অ্যাসিডের আণবিক ভর 63, সেই অ্যাসিডেরই 1.89 গ্রাম নিল, তাহলে এটা W পরিমাণ, 63 হচ্ছে আণবিক ভর M, আর 200 সিসি এটা হচ্ছে V এর পরিমাণ, এটা লিটারে নিলে 0.2 লিটার হবে। তাহলে এখন দেখো, এই যে আমরা জানি দ্রবণের মোলারিটি S = W/m × V, সূত্রটা লিখবো। লিখে এখানে W = 1.89 গ্রাম, M এর মান 63 গ্রাম পার মোল, এটা আণবিক ভর। খেয়াল করো, তুমি এখানে দেখতেছো 63, কোনো একক নেই। আণবিক ভর সাধারণভাবে লিখলে একক লিখবে না, কিন্তু যখন কোনো রাসায়নিক কোনো সমীকরণে ব্যবহার করতে হবে তখন তার একক সহ লিখতে হবে। এটা আণবিক ভরের একক হচ্ছে গ্রাম পার মোল। এবার আয়তন, এই সূত্রে যখনই ব্যবহার করবে তখন অবশ্যই আয়তনকে লিটারে নিতে হবে। এখানে আয়তন দিয়েছে 200 সিসি, এই 200 সেন্টিমিটার কিউব, এটারে 200 সেন্টিমিটার কিউবটাই মিলিলিটার, এখানে আলাদা করে লিখে দিয়েছি। দেখো, এটার সঙ্গে 0.2 লিটার। আচ্ছা, এখন আমি মানগুলো লিখলাম। এখানে দেখো 1.89 গ্রাম / 63 গ্রাম পার মোল × 0.2
2 লিটার, আচ্ছা 200 লিটার। এখন একক কাটাকাটি করলে যা হবে দেখো, এই যে তোমার এই গ্রাম কাটা গেল, পার মোলটি উপরে গেলে দেখো মোল হলো, লিটার উপরে গেলে পার লিটার হবে। এই জন্য এককটা হচ্ছে কি মোল পার লিটার। এই মোল পার লিটারকে আমরা আসলে এম বলবো। মোল পার লিটারটাই হবে এম। এমটাকে মোলারিটি বলা হয়। আবার আমরা সাধারণভাবে মানে গণনায় বলতে গেলে মোলার বলি, মোলার। খেয়াল করবে তাহলে যে এই যে অ্যাসিডটা আণবিক 63 তার ভর এবং দ্রবণ আয়তন দেওয়া আছে। এখন সেখান থেকে আমরা কি বের করলাম, দ্রবণের মোলারিটি বের করলাম। এই যে মোলারিটি 0.15 মোল। এখন দেখো দ্রবণের ঘনমাত্রা লৌহকরণের সূত্র মধ্যে পাই। এটা কেন প্রয়োজন হবে, বলছে ওই দ্রবণের কত সেন্টিমিটার কি পানি মিশ্রিত করলে, পানি মিশালে 0.1 মোলার দ্রবণে পরিণত হবে। তাহলে পানি মিশালে দ্রবণ লঘু হবে, সেজন্য দ্রবণ লৌহকরণের সূত্র প্রযোজ্য হবে এখানে। দেখো দ্রবণ লৌহকরণের সূত্র মধ্যে পাই V1 এর মান ইকুয়াল টু V2 এই সূত্রটা বসালাম। বসিয়ে এখানে V1 সমান 200 মিলিলিটার, M1 সমান 0.15 মোলার। তারপরে এখানে দ্রবণ যেহেতু বলেছে দেখো কত সিসি পানি যোগ করলে, তাহলে পানির পরিমাণ বের করতে হলেই তোমাকে V2 বের করতে হবে। হ্যাঁ, যেমন আগের অঙ্কটিতে আমরা V1 বের করলাম, সেখানে V2 এর মান দেওয়া ছিল, প্রয়োজনীয় দ্রবণের আয়তন দেওয়া ছিল। এখানে দেখো প্রয়োজনীয় দ্রবণ বলছে ওই দ্রবণে কত সেন্টিমিটার কিউব পানি যোগ করলে পানি মিশ্রিত করলে 0.1 মোলার দ্রবণে পরিণত হবে। তাহলে মিশ্রিত দ্রবণটি এখানে লঘু দ্রবণ এবং সেই দ্রবণের আয়তন বের করতে হবে। V2 সমান ফর M2 দেওয়া আছে 0.1 মোলার। এই 0.1 মোলার না বলে এটা যদি বলতো মানে তা 0.1 মোলার না বলে ডেসিমোলার দ্রবণে পরিণত হবে, তখন ডেসিমোলার মানে 0.1 মোলার। তাহলে এখন দেখো আমরা V2 বের করবো। V2 ইকুয়াল টু কি হবে, এই যে আমরা একেবারেই সমীকরণটা এখানে V2 ইকুয়াল টু কি হবে, V1 এর মান ডিভাইড বাই M2। দেখো V1 এর মান হচ্ছে এখানে দেখো 200 ইন্টু M1 এর মান হচ্ছে 0.1 মোলার আর M2 এর মান হচ্ছে 0.1। এই সব ক্যালকুলেশন করলে কারণ 300 মিলিলিটার হবে, 300 সেন্টিমিটার কিউব হবে। এখন দেখো তাহলে আমার প্রথম যেটা ছিল V1 তার আয়তন হচ্ছে 200 মিলিলিটার। এখন শেষোক্ত V2 অর্থাৎ দ্রবণে পানি মিশানোর পর যে V2 এর আয়তন পেলাম সেটা হচ্ছে 300 মিলিলিটার। তাহলে 300 মিলিলিটার কিভাবে হলো, এখানে প্রথমে যে আয়তন 200 মিলিলিটার ছিল নিশ্চয় তার সাথে 100 মিলিলিটার পানি যোগ করতে হয়েছে। সে পানির পরিমাণ এখন বের করতে হলে আমাকে এই যেভাবে আগের সূত্রটা মনে রাখবা, মিশ্রিত পানির পরিমাণ 300 মিলিলিটার মাইনাস 200 মিলিলিটার, মানে এটা V2 মাইনাস V1 বা 100 মিলিলিটার, অর্থাৎ 100 মিলিলিটার বা 100 সেন্টিমিটার। মানে এখানে মিশ্রিত পানির পরিমাণ হচ্ছে কত, 100 মিলিলিটার বা 100 সেন্টিমিটার কিউব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক বললাম আজকে। এই অঙ্কটি পড়বে। আশা করছি তোমাদের আগামী এই নভেম্বরের 5 তারিখ থেকে একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। যদি পরীক্ষা হয়, এই পরীক্ষাতে বলে দিচ্ছি আমি, এই জাতীয় গাণিতিক প্রবলেমগুলো থাকতে পারে। তোমরা আমাদের সাথে ফোনে কথা বলবে অথবা হোয়াটসঅ্যাপে জানাবে। তবে আমার সাথে ফোনে কথা বলাটাই ভালো, হোয়াটসঅ্যাপে জানাইতে পারো, অসুবিধা নেই। কিন্তু তোমাদের আমি কোনো সাড়া পাচ্ছি না এই ধরনের ইয়েতে। আমরা যখন কিছু প্রবলেম দেখবো, তোমরা আমাকে প্রবলেম জানাতে পারো, আমি আলাদা করে ক্লাস দিয়ে সেটা প্রবলেম সলভ করবো। তো দেখো এর পরবর্তীতে আমরা এই আরেকটা ক্লাস করব, এই গাণিতিক প্রবলেমগুলাই থাকবে মূলত। এই আরো কিছু গাণিতিক প্রবলেম আসবে, এটা নিয়ে আরেকটা ক্লাস করব। তো এই পর্যন্তই। সবাই সুস্থতা কামনা করছি। সবাই আশা করছি সকলে সুস্থ আছো। তো আজকে আমি এইটুকুই পড়ালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।